আসসালামু আলাইকুম। আজ ২৭ জুলাই ২০২৬ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। আইনের জালে আটকে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট চুপ্পু। ভারতে ককরোচ আন্দোলন নিয়ে শ্বাসরুদ্ধকর যা ঘটছে। যুক্তরাষ্ট্রের আকুতির পর যুদ্ধ থামালো ইরান। এবার বিস্তারিত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের বা বিচারিক কার্যক্রম চালানো যায় না। তবে এই সাংবিধানিক দায় মুক্তি বহাল থাকা অবস্থায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও প্রতারণার অভিযোগে মামলা গ্রহণ এবং তদন্তের নির্দেশ দেওয়ার ঘটনা সামনে এসেছে। বিষয়টি নিয়ে আইন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। মামলাটি দায়েরের প্রায় ১০ মাস পর রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হওয়ার পর সম্প্রতি বিষয়টি গণমাধ্যমের নজরে আসে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আব্দুজ সামাদ ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, পারস্পরিক যোগ সাজশে ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণের মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাৎ ও লুণ্ঠনের পরিকল্পনা করা হয়েছে। এতে দুর্নীতি, প্রতারণা ও অবৈধ প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়েছে। মামলায় মোহাম্মদ শাহাবুদ্দিন সহ ২০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া তার পরিচয় দেওয়া হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক হিসেবে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াহেদ, চেয়ারম্যান মিরফাত আরা বেগম, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন, আরাস্তু খান ও অধ্যাপক মোহাম্মদ নাজমুল হাসান। মামলা দায়েরের দিনই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নেন। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সর্বশেষ গত ২৩ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও দুদক তা জমা দেয়নি। পরে আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মামলার এজাহারে রাষ্ট্রপতির পরিচয় গোপন রাখা হয়েছিল। তার দাবি, আসামির তালিকায় মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম থাকলেও সেখানে রাষ্ট্রপতি হিসেবে তার কোনো পরিচয় ছিল না। ফলে আদালত বা সংশ্লিষ্ট কর্মকর্তারা বুঝতে পারেননি যে তিনি তৎকালীন রাষ্ট্রপতি। বিষয়টি জানা থাকলে মামলা গ্রহণের প্রশ্নই উঠত না। অন্যদিকে বাদীপক্ষের প্যানেল আইনজীবী আব্দুল কুদ্দুস বলেন, এজাহারের ১২ নম্বর আসামি সদ্য বিদায়ী রাষ্ট্রপতি কিনা তা তার জানা নেই। তিনি জানান, ব্যাংক কর্তৃপক্ষ যে আসামির তালিকা দিয়েছে সেটির ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরছি। তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, ভারত আপনাকে আমন্ত্রণ করেছে। আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার বিশেষ অনুরোধ, আপনি দয়া করে যাবেন না। ওরা আপনার ক্ষতি করবে বলে আমি আশঙ্কা করি। আপনার পিতাকে ওরাই হত্যা করেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার মাতার উপর যে নির্যাতন হয়েছে সেটাও ওরাই করিয়েছে। ওরা কখনো আমাদের দেশের জন্য ভালো কিছু করেনি। এখন তো রংপুর দখলের হুমকি দিয়ে যাচ্ছে। সার্বিক বিবেচনায় আপনার জন্য ভারত সফর নিরাপদ নয় বলে আমার মনে হচ্ছে। দয়া করে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। রাস্তা কেটে দেয়া বা ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো সম্পূর্ণ অন্তর্ঘাতমূলক কার্যক্রম বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেছেন, দেশের ও সরকারের বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেয়া এসব অপরাধীর বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। রোববার রাতে মোবাইল ফোনে সংবাদ মাধ্যমকে দেয়া এক মন্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আলীনগরের যৌথ বাহিনীর ক্যাম্পে র্যাব, বিজিবি ও পুলিশ মিলিয়ে প্রায় ৩০০ সদস্য রয়েছেন। তাদের জন্য পাশের ডিপ টিউবওয়েলের সংযোগস্থলে বিষ কিংবা বিষ জাতীয় কিছু পুশ করেছিল দুর্বৃত্তরা। পরে অপারেটর সকালে পানি ও ট্যাঙ্কি চেক করতে গিয়ে দুর্গন্ধ পেয়ে সবাইকে সতর্ক করেন। তিনি আরো বলেন, রাস্তা কেটে দেয়া বা ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার মতো এই ধরনের বরাবর ঘটনা সম্পূর্ণ অন্তর্ঘাতমূলক কার্যক্রম। দেশের ও সরকারের বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়ে সব অপরাধীর বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। এবার জানাবো পড়শির খবর।
ভারতের বিহারে রাজ্যব্যাপী ধর্মঘট চলাকালে বিক্ষোভের মধ্যে AK-47 রাইফেল থেকে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি সামনে আসার পর সিওয়ান জেলার এক পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করেছে রাজ্য পুলিশ। গত 25 জুলাই বিহার বন্ধ বা ধর্মঘট চলাকালে বিভিন্ন জেলায় ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যায়। এর মধ্যেই সিওয়ান জেলার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিহার পুলিশ সদর দপ্তর ভিডিও ফুটেজটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। ফুটেজে এক পুলিশ কনস্টেবলকে বিক্ষোভের সময় AK-47 রাইফেল থেকে গুলি ছুটতে দেখা যায়। এরপরই তাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। এদিকে পাটনার জয়প্রভা মোদান্ত হাসপাতালে চিকিৎসাধীন 3 আহত বিক্ষোভকারীর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। তাদের মধ্যে 15 বছর বয়সী মোহাম্মদ আরিফও রয়েছেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী ধর্মঘটের সময় স্থানীয় একটি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে যায় আরিফ। এ সময় তার ঘাড়ে গুলি লাগে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলি বের করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। বিহারের বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে এক পুলিশ সদস্যকে বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বিষয়টি সামনে এনেছেন। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পেলেট গান এবং বিহারে AK-47 ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন ঘটনায় একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইন শৃঙ্খলা বজায় রাখা বাহিনীর প্রাথমিক দায়িত্ব। প্রতিষ্ঠিত নিয়মনীতি লঙ্ঘনের কোনো ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হয়। এই ঘটনায় বিস্তারিত বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার পুলিশের নির্ধারিত প্রোটোকল অনুযায়ী হয়েছিল কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কোনো পুলিশ সদস্য জড়িত ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হবে। রাজ্যব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে বিপুল সংখ্যক শিক্ষার্থী সেদিন বিভিন্ন এলাকায় জড়ো হয়ে গান্ধী ময়দানের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। শিক্ষার্থীদের স্লোগান ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভারতের ককরোচ জনতা পার্টি CJPর নেতৃত্বে চলা আন্দোলনের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কথিত অশ্লীল ও আপত্তিকর ভাষায় পোস্টারগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে দিল্লি পুলিশ। বেশ কয়েকটি প্ল্যাটফর্ম পুলিশের কাছ থেকে নোটিশ পেয়েছে এবং চিহ্নিত করা বেশিরভাগ ভিডিও, মন্তব্য ও পোস্ট ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। জানা গেছে, পুলিশের একটি দল নিয়মিত কন্টেন্ট চেক করছে, নতুন কিছু সামনে এলেই নোটিশ পাঠাচ্ছে এবং প্ল্যাটফর্মগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে বলছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিক্ষোভ শেষ হওয়ার একদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ধর্মেন্দ্রর পদত্যাগ ছাড়াও CJPর আরও 2টি দাবিতে সরকার রাজি হওয়ার পর 1 মাসের কিছু বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনটি গত শনিবার প্রত্যাহার করা হয়। পুলিশের এই কঠোর পদক্ষেপের বিষয়ে CJP এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে সীমান্ত জুড়ে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ প্রতিহত করার ক্ষেত্রে পাকিস্তানের দৃঢ় সংকল্পকে ভারতের মোটেও অবমূল্যায়ন করা উচিত নয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রোববার এক বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হবে না, আর হলেও তা কেবল আজাদ জম্মু ও কাশ্মীর নিয়ে হবে। ভারতের টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার উদ্ধৃতি দিয়ে রাজনাথ সিং আরও বলেন যে কোনো দুঃসাহসিকতার জবাবে কল্পনাতীত ব্যবস্থা নেওয়া হবে। এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে এই মন্তব্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এজেন্ডায় থাকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধের সত্যকে বিকৃত করে এবং তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন যে জোরপূর্বক বক্তব্য দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি বাস্তবতা বদলে দেয়া যাবে না। ভারতের বর্তমান শাসক গোষ্ঠী নিজের দেশের অভ্যন্তরীণ অস্থিরতা এবং একনায়কতান্ত্রিক শাসন ঢাকা দিতে ও সাধারণ মানুষের নজর ঘোরাতে এই ধরনের আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে বলে খাজা আসিফ অভিযোগ তোলেন। বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তান শান্তি ও আলোচনার পক্ষে থাকলেও নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তাদের সিদ্ধান্ত চূড়ান্ত।
একই সঙ্গে গত বছরের অপারেশন বুনিয়ানুম মারসুস এর কথা স্মরণ করিয়ে দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে ভারতের নীতিহীন আচরণের বিষয়ে খেয়াল রাখার পাশাপাশি কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করা 6টি জাহাজ থামিয়ে দিয়েছে। এসব জাহাজ ইরানি কর্তৃপক্ষের অনুমোদিত রুট ব্যবহার না করে প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল বলে 27 জুলাই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদদাতা উপসাগরীয় অঞ্চল থেকে জানান, গতরাতে 6টি জাহাজ নির্ধারিত পথের পরিবর্তে অন্য একটি রুট দিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে আইআরজিসির নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছুড়ে তাদেরকে থামিয়ে দেয় এবং ফিরে যেতে বাধ্য করে। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল একটি জাহাজকে ঘিরে একটি ঘটনা ঘটেছে, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। শনিবার ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছিল সতর্কতামূলক গুলি ছোড়ার পর হরমুজ প্রণালীর দক্ষিণ এলাকা দিয়ে চলাচলের চেষ্টা করা 4টি জাহাজকে তারা থামিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণার পর পাল্টা হামলা স্থগিতের ইঙ্গিত দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে ওয়াশিংটন হামলা বন্ধ রাখলে ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না। তবে এই অবস্থানকে এখনই স্থায়ী যুদ্ধবিরতি হিসেবে দেখছে না ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অতীতে আলোচনার ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করলেও দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে। তার বক্তব্য, হামলা বন্ধ থাকলে তেহরানও পাল্টা সামরিক অভিযান স্থগিত রাখবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা 13 রাত ইরানে বিমান হামলা চালানোর পর গত শুক্রবার রাতে অভিযান সাময়িকভাবে বন্ধ করে যুক্তরাষ্ট্র। এরপর শনিবার ও রোববার ইরানে নতুন করে বড় কোনো মার্কিন হামলার খবর পাওয়া যায়নি। একই সময় ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতে নতুন করেও পাল্টা হামলা চালায়নি। যুক্তরাষ্ট্রের জাতিসংঘের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টাজ জানিয়েছেন, কূটনৈতিক আলোচনার জন্য কিছুটা সময় সুযোগ তৈরি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, এই বিরতি আলোচনাকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিতে পারে। তবে মার্কিন কর্মকর্তাদের মতে ইরানের বিরুদ্ধে 2 সপ্তাহের সামরিক অভিযানে পূর্ব নির্ধারিত বেশিরভাগ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে আসার বিষয়টিও বিবেচনায় রয়েছে। ফলে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করা নিয়ে মার্কিন সামরিক নেতৃত্বের মধ্যেও সতর্কতা রয়েছে। অন্যদিকে ইরানের এক জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের হামলা স্থগিতের সিদ্ধান্তকে তেহরান এখনো স্থায়ী নীতিগত পরিবর্তন হিসেবে দেখছে না। ইরানের পক্ষ থেকে এই বিরতিকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখার প্রবণতাই বেশি। ফলে যুদ্ধ পুরোপুরি থেমে গেছে এমন নিশ্চয়তা এখনো নেই। এর আগে হরমুজ প্রণালীতে নৌযান চলাচল ও নিরাপত্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে তীব্র হয়। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। সংঘাতের প্রভাব হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ সমুদ্রপথে পড়ায় বিশ্ব জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে। এই খবর জানিয়েছে আল জাজিরা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। কাউকে কখনো জোর করবেন না। এই ধরুন আমরা যখন বাজারে যাই, আমাদের কাছে কোনো কিছু বিক্রি করার জন্যে বিক্রেতারা কিন্তু অনেক জোর জবরদস্তি করে। ব্যক্তিগত জীবনে আপনি কাউকে অনুরোধ করতে পারেন, তাকে বোঝাতে পারেন, কিন্তু জোর জবরদস্তির পর্যায়ে যাবেন না। একটা কাজের ক্ষেত্রে আপনি কারো সহায়তা চাইতে গিয়ে জোর করবেন না। কাউকে সুপথে ফেরাতে গিয়ে জোর করবেন না, কারণ জোর করলে হিতে বিপরীত হয়। বরং আপনি বোঝার জন্য সময় দিন। সেই ব্যক্তি যেন উপলব্ধি করেই সঠিক পথে ফিরে আসে বা আপনার পাশে দাঁড়ায় বা আপনাকে অনুভব করে, সেই সুযোগটি দেওয়া উচিত। সেই জন্যে জীবন থেকে জোরাজোরি, জোর জবরদস্তি এই শব্দগুলো আজ থেকে ফেলে দিন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।